সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব হচ্ছে কি বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার 2017 সালে আসা 5টি পাটিগণিত নিয়ে আমরা আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেলে রিয়াজ ইজিমের চ্যানেলে আপনারা গেলে 2010 সাল থেকে 19 সাল পর্যন্ত বিগত যতগুলো সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার পাটিগণিতের সুন্দর সমাধান পেয়ে যাবেন। আর আপনারা যদি সবগুলো বিগত সালের প্রশ্ন বুঝে বুঝে সমাধান করতে পারেন তাহলে আশা করি আপনাদের পাটিগণিতের প্রিপারেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া 5-6 বছরের 25 থেকে 30টা অঙ্ক করলে কি হবে? না, 5-6 বছরের 25 থেকে 30টা অঙ্ক থেকে একটা অঙ্ক আসবে না, কিন্তু এই নিয়ম থেকে আসবে। তো এই জন্য নিয়ম বুঝে বুঝে যখন আপনি অঙ্ক শিখবেন তাহলে এই টপিক থেকে বা এই নিয়ম থেকে যেভাবে ঘুরিয়ে পেঁচে অঙ্ক আসুক আপনি আনসার করতে পারবেন। তো চলুন আমরা আজকের আলোচনাতে চলে যাই। যেমন প্রথম অঙ্কটি 2017 সালের, এক মাঝি স্রোতের বিপরীতে 5 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় লাগে। নৌকা ও স্রোতের বেগ কত? আচ্ছা, তো দেখেন আমরা জানি আমার নৌকা ও স্রোতের বেসিক ভিডিওর আলোচনা যেটা আছে ওটা দেখে নেবেন, কারণ হচ্ছে এখন এই 5টা অঙ্ক করব হচ্ছে 5টা টপিকের। এখন আমি জাস্ট হচ্ছে সমাধান করে দিচ্ছি। আর যদি বিষয়ভিত্তিক আলোচনা পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে বিষয়ভিত্তিক আলোচনা বা টপিক অনুযায়ী আলোচনা রয়েছে, সেটা দেখে নেবেন। মনে করি নৌকার বেগ, নৌকার বেগ নৌকার বেগ হচ্ছে এক্স এবং স্রোতের বেগ ওয়াই, কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এখন তাহলে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে x মাইনাস এত ইকুয়াল টু হচ্ছে, যেহেতু 20 ঘন্টা যায়, 20 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে 4 কিলোমিটার। এটা দিবেন 1 নং সমীকরণ। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি, ওই একই পথ স্রোতের অনুকূলে বা স্রোতের দিকে যেতে লাগে হচ্ছে 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা। তাহলে এই অনুকূলের ক্ষেত্রে অনুকূলের ক্ষেত্রে এটা দুটো যোগ হয়, তাহলে 20 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে 20/3, এটাকে দিবেন 2 নং সমীকরণ। এখন 1 নং এবং 2 নং সমীকরণটা সমাধান করলে এক্স এবং ওয়াই মানে মান চলে আসবে। আর এক্স এর মান হচ্ছে আমরা জানি যে নৌকার বেগ, আর ওয়াই এর মান হচ্ছে স্রোতের বেগ। তো আমরা সমীকরণ সমাধান যেহেতু আলোচনা না এটা আজকের বিষয়, তাহলে আমরা জাস্ট সমাধান করে ফেলবো। দেখেন কিভাবে করতেছি। আমরা যোগ করে দেন এই দুটো সমীকরণ, এটা এটা কাটাকাটি চলে যায়, তাহলে 2x সমান হচ্ছে উপরে 4 আর নিচে সমীকরণে হচ্ছে এত। তাহলে এই দুইটা যে 3, তাহলে 12 20, 12 20, তারপরে এই যদি আমি দেখেন 12 আর 20 হচ্ছে 32। হুম, 32, আর এই পাশে ছিল 2x। এখন 2x দিয়ে যদি ওই পাশে আবার ভাগ দিয়ে দেই তাহলে এটা আলটিমেট থাকবে হচ্ছে, এখানে 2টা চলে যাবে, এখানে হবে এরকম। তাহলে এটা কাটা দিলে থাকে এখানে 16। তবে আলটিমেট কি আসতেছে দেখেন তো, 3/16 আসছে, তাই না? এটাকে যদি আমি সমস্তাতে নেই তাহলে দেখবেন যে এই এখানে 5 1, তার মানে সমস্তাতে নিলে কি আসতেছে, 5/3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। এক্স এর মান কি, নৌকার বেগ। এখন এই এক্স এর মানটা আপনি এই 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলে হবে। তো চলুন আমরা এটা বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটাতেই বসাই দিতে পারি। 1 নং সমীকরণে বসাই দেন, 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে বসান। 2 নং সমীকরণে বসাই, 2 নং ছিল এরকম, তাই না? 2 নং এরকম ছিল। তাহলে এখন যেটা করব, x এর মান না, তাহলে x এর মান যদি হয়, দেখেন x এর মান ছিল আদি মানটা, এটা লিখবেন। হ্যাঁ, ওই সমস্ত মিশ্র ভগ্নাংশটা লিখবেন না, এটা লিখবেন, এটা। তাহলে এই মানটা যদি ওই পাশে চলে যায় তার মানে y ইকুয়াল টু কত আসতেছে, দেখেন তো y ইকুয়াল টু কত আসতেছে। তাহলে এই 20 মাইনাস 16, তার মানে 3/4 আসতেছে। এটাকে যদি আমি সমস্ত করি তাহলে কত আসবে, 1। তার মানে y এর মান চলে আসলো কত,
ওয়াই এর মান কত চলে আসলো, যে 1/3 কিলোমিটার/ঘন্টা। তাহলে ওয়াই এর মানও পেয়ে গেলাম, যে স্রোতের বেগ। আশা করি দুটোই বুঝতে পারছে না। তো চলুন এর পরের অঙ্কতে আমরা যাই। এর পরের অঙ্কটা হচ্ছে, করিম ৮ দিনে একটি কাজের 3/1 করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিয়ে ৫ দিন কাজ করে চলে গেল। অবশিষ্ট কাজ ১২ দিনে করিম শেষ করলো। রহিম একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, এখন দেখেন এখানে ৩টে ঘটনা ঘটছে। এক হচ্ছে কি, করিম ৮ দিন কাজ করছে 3/1 প্রথম। দেন সে করে চলে গেছে। দেন মাঝিদিয়া রহিম নামে আরেক ব্যক্তি এসে ৫ দিন কাজ করে চলে গেছে। দেন আবার পরে ওই করিমই বাকি অবশিষ্ট কাজটা যেটা ছিল এটা ১২ দিনে শেষ করছে। তাহলে দেখেন করিম কাজ করলো দুই স্টেপে, প্রথমে এবং শেষে। মাঝখানে রহিম ৫ দিন কাজ করছে। এখন রহিম সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখেন, আমরা এখন যেটা করব হচ্ছে কি, এই করিমের কাজের যেই সক্ষমতা সেটা বের করব। যে করিম, দেখেন প্রথমেই করিমের কাজের সক্ষমতা দেওয়া আছে যে ৮ দিনে সে 3/1 করতে পারে। তাহলে সম্পূর্ণ কাজটা করতে তার কতদিন লাগে? ২৪ দিন লাগে। তাহলে পরে সে ১২ দিন কাজ করছে। তাহলে ১২ দিনে অর্ধেক কাজ করছে। অঙ্কটা কিন্তু আপনি করার আগে মাথায় কিন্তু অঙ্কটাকে মানে করে ফেলতে হবে। তার আপনি রিটেনে গেলে আটকাবেন। আর যদি করতে যান তাহলে আটকায় যাবে, যদি মাথায় আগে প্রথমে না করতে পারেন। তাহলে স্টেপ গুলো কি হবে? করিম ৮ দিনে 3/1 করে। তাহলে সম্পূর্ণ কাজটা করতে তার ২৪ দিন লাগে। তাইলে প্রথমে ৮ দিন করে, ৮ দিনে 3/1 পরে করে আবার ১২ দিন, ১২ দিকে করে হচ্ছে 2/1 বা অর্ধেক। তাহলে সে প্রথমে 3/1 পরে 2/1 এই দুটা করে। তাহলে মোট কাজ থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটা করে হচ্ছে রহিমে ৫ দিনে। তাহলে এটা যদি রহিমে ৫ দিনে করে, রহিমের সম্পূর্ণ কাজ কত দিনে করবে সেটা তখন বের করতে পারবো। তাহলে চলুন করিম ৮ দিনে করে লিখতেছি, যে করিম ৮ দিনে করে 3/1। সুতরাং করিম একদিনে করে, একদিনে কম করবে না বেশি করবে? কম করবে, তাহলে নিচে ভাগ। তাহলে করিম ১২ দিনে কতটুকু করে সেটা দেখতেছি এখন। করিম ১২ দিনে করবে হচ্ছে, আপনি যদি এটাকে এটাতে কাটেন ৪, এটাকে এটাতে কাটলে হচ্ছে ২, তার মানে আলটিমেট থাকতেছে 2/1, যেটা আমরা মুখে মুখে অলরেডি বের করেই ফেলছিলাম আগে। যে করিম ৮ দিনে 3/1 করলে পুরা কাজটা করে ২৪ দিনে, আর ১২ দিনে করে হচ্ছে 2/1 বা হাফ অংশ। আচ্ছা, তাহলে করিম মোট কাজ করে কত? করিম মোট করে, করিম মোট করে প্রথম ৮ দিনে করে 3/1, পরে ১২ দিনে করে হচ্ছে 2/1 অংশ লিখবেন। তাহলে সে মোট কাজ করে কত দেখেন, এই দুইটা লসাগু হচ্ছে ৬, তাহলে এখানে ২, এখানে ৩, তার মানে সে কাজ করে হচ্ছে ৬/৫ করে। তাহলে করিম ৬/৫ করে। তাহলে কাজ বাকি থাকে, অবশিষ্ট থাকে কত? ৬/১। আর ওই ৬/১ রহিম করে ৫ দিনে। তো সম্পূর্ণ কাজটি করতে ৩০ দিন লাগবে, বোঝা যাচ্ছে। তো আমরা এটা রিটেনটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো এখন লিখবেন যে অবশিষ্ট কাজ। এখন লিখবেন যে অবশিষ্ট কাজ, অবশিষ্ট কাজ হচ্ছে ১ মাইনাস ৬/৫। তাহলে এটার লসাগু হচ্ছে ৬, তাহলে ৬ থেকে ৫ গেলে থাকে হচ্ছে এই যে ৬/১। এই কাজটা কে করবে? এই কাজটা কে করবে? রহিম। আচ্ছা, তো রহিম এখন লিখবেন যে রহিম 6/5 করে, 6/1 করে ৫ দিনে। এখন তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? জাস্ট তাহলে আমাদের আনসার চলে আসবে। লিখবেন রহিম 6/1 করে ৫ দিনে। সুতরাং রহিম ১ করে 6/5 করতে, ১ করতে যদি ৫ দিন লাগে, তাহলে এক মানে সম্পূর্ণ কাজটা করতে অবশ্যই বেশি লাগবে। বেশি লাগলে যেটা হওয়ার কথা, যে এই গুণ হওয়ার কথা, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে বেশি লাগলে ভাগ দিতে হয়। আপনারা যদি এটা দিয়ে যদি আমি ভাগ দিই, তো ভাগ দিলে আলটিমেট এই ৬টা নিচে ছিল উপরে চলে যাবে। তাহলে হচ্ছে ৫০০ ৩০ দিন। এটি হচ্ছে আমাদের আনসার। রহিমের সম্পূর্ণ কাজটা করতে ৩০ দিন লাগবে। এরপরের অঙ্কটা হচ্ছে কি, কোনো পরীক্ষায় ৯০% শিক্ষার্থী বা পরীক্ষার্থী গণিতে এবং ৮০%
বাংলায় পাশ করেছে, উভয় বিষয়ে কেউ ফেল করেনি। উভয় বিষয়ে পাশ করেছে ৩৫০ জন। ওই পরীক্ষায় পরীক্ষার্থী কতজন ছিল? এই ক্ষেত্রে আমরা যেটা করব, বেঞ্চিত্রের সাহায্যে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো বেঞ্চিত্রের সাহায্যে দেখেন, বেঞ্চিত্র আপনি পরীক্ষায় একই দিবেন, সমস্যা নাই। আর এখানে আপনি একটু লিখতে পারেন যে আয়তক্ষেত্র দ্বারা সম্পূর্ণ শিক্ষার্থী, আমরা বেঞ্চিত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করতে ক্ষেত্রে যেটা লিখবো, অথবা আর লিখবেন যে আয়তক্ষেত্রটি দ্বারা সম্পূর্ণ শিক্ষার্থী, আয়তক্ষেত্র দ্বারা মোট পরীক্ষার্থী, পরীক্ষার্থী এবং বৃত্ত দ্বারা বৃত্ত, যেমন প্রথমটা গণিতে যেহেতু এটাকে এম দিব, আর দ্বিতীয়টা যদি বাংলা এটাকে আমরা বি দিব, তাহলে বৃত্ত এম দ্বারা গণিতে এবং বৃত্ত বি দ্বারা বাংলায় পাস বোঝানো বোঝানো হলো। এটা লিখে দিবেন, হ্যাঁ, এই কথাটা লিখে দিবেন। তাহলে আয়তক্ষেত্র দ্বারা মোট পরীক্ষার্থী এবং বৃত্ত এম ধারা গণিতে এবং বৃত্ত বি ধারা বাংলায় পাস বোঝানো হলো। তাহলে এই জায়গাটাতে কারা আছে? আমি বললাম যে দেখেন, আপনারা খেয়াল করেন যে এই এম গণিতে পাস হচ্ছে মনে করেন যে এটা গড়, আপনি ইমাজিন করেন যারা নতুন বেঞ্চিত্রে অঙ্ক করতেছেন তাদের জন্য বলতেছি, মনে করেন যে এটা একটা গড়, এই গড়ে থাকবে টোটাল শিক্ষার্থীরা। এখন আমি বললাম যে যারা গণিতে পাস করছো এই সার্কেলের ভিতরে ঢুকো, তারা ঢুকে গেল। যারা বাংলায় পাস করছো তারাও এই সার্কেলের ভিতরে ঢুকে গেল। এখন এমন কিছু শিক্ষার্থী আছে যারা গণিতেও পাস করছে বাংলায় পাস করছে, তারা কই থাকবে? তারা এখন তো একটা কনফিউশনে পড়ে যাবে যে আমি কি এটাতে যাবো না এটাতে যাবো। না, তারা থাকবে ঠিক মাঝখানে, যেমন দুই ঘরেই তার থাকে, এই যে মনে করেন যে মাঝখানে। এখন মাঝখানে দেখেন বলছে কি, গণিতে 90% এবং বাংলা 80% পাস করেছে, উভয় বিষয়ে কেউ ফেল করেনি, এবং উভয় বিষয়ে পাস করেছে 350 জন, কিন্তু পার্সেন্টেজের হিসাবে কতজন পাস করছে সেটা বলা নাই। তাহলে আমরা ধরে নিলাম যে পার্সেন্টেজ হিসেবে উভয় বিষয়ে পাস করেছে X%। হ্যাঁ, এটা দিবেন যে মনে করি উভয় বিষয়ে পাস করেছে X%। লেট লেট উভয় বিষয়ে পাস করেছে পাস করেছে X%, এটা দিয়ে দিবেন। তাহলে এখানে টোটাল হচ্ছে 90%, এর মধ্যে X% যদি এই জায়গাটাতে ঢুকে যায় তাহলে এই জায়গাটাতে আছে কতজন? এই যে আমি কালার পেন দিয়ে দেখাচ্ছি আপনার, এই জায়গাটাতে আছে কতজন? এই জায়গাটাতে আছে কতজন? এই জায়গাটাতে আছে দেখেন, এই যে টোটাল 90 জন, তো 90 থেকে এক্সটা চলে গেলে কত থাকে? 90 মাইনাস X%, 90 মাইনাস X%। আর এখানে এই বি তে টোটাল হচ্ছে 80, এর মধ্যে এক্স সংখ্যক এখানে চলে আসে, তাহলে এখানে থাকে কত? 80 মাইনাস X%। আর এই যে এই দুইটা টোটাল আয়তক্ষেত্র পরীক্ষার্থীর সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এই সার্কেলের ভিতরে হচ্ছে পাশ করা শিক্ষার্থী। যদি কেউ ফেল করতো তারা সার্কেলের বাইরে থাকতো, সার্কেলের বাইরে মানে ঘরের ভিতরে। কিন্তু কেউ বলছে কেউ ফেল করেনি, তাহলে হচ্ছে এই জায়গাটাতে 0%, এখানে কেউ ফেল করেনি। তাহলে দেখেন তো, এটা 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 এই তিনটা পার্সেন্ট মিলিয়ে কত? 100%। তাহলে আমরা এখন লিখবো যে 90 মাইনাস এক্স, তারপর হচ্ছে এই ভিতরে এক্স, তারপরে 80 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 100। এখন বলতে পারেন যে ভাইয়া পার্সেন্টেজটি গেল কোথায়? দেখেন এখানে প্রতি জায়গায় পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ, এই যে দেখেন আমি যদি লিখি তাহলে এখানে একটা পার্সেন্ট, তারপরে এখানে সব জায়গায় পার্সেন্টে পার্সেন্টে উভয় পাশের পার্সেন্ট কাটা চলে গেছে, এই জন্য আর লেখা দরকার নাই। এখন দেখেন এই এক্স এই এক্স কাটা, এখানে মাইনাসের একটা এক্স থাকে। আর দেখেন 90 আর 80 যদি যোগ করি তাহলে 170 হয়। তাহলে এটা আলটিমেট হচ্ছে 170 মাইনাস এক্স, আর এই পাশে হচ্ছে 100। এর তাহলে থাকতেছে হচ্ছে দেখেন 170, তার মানে এখানে থাকতেছে হচ্ছে মাইনাসের 70, আর এখানে হচ্ছে মাইনাসের এক্স থাকতেছে। তাহলে আলটিমেট এক্স সমান থাকতেছে হচ্ছে 70। তার মানে এই যে মাঝখানে জায়গাটা কত? 70%, তাই না? 70%। এখন আমরা লিখবো, এই যে দেখেন প্রশ্নে দেওয়া আছে কি, উভয় বিষয়ে পাশ করেছে 350 জন, তার মানে এই 70% সমান 350, তাহলে ওইটা 100%টা বের করে ফেলবো। তাহলে লিখবেন যে 70% সমান 350, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন একটু, 1% সমান কত?
100% সমান কত? হুম, এখানে অনেকে মনে করতে যে পার্সেন্ট গেল কথা ভাই, এই পার্সেন্ট আর এই পার্সেন্টে কাটাকাটি চলে গেছে, এই যে দুটা পার্সেন্টে কাটাকাটি চলে গেছে, পার্সেন্ট নিয়ে কনফিউশন তৈরি করবেন না। হুম, তাহলে দেখেন এই শূন্য কাটা, 7 দিয়ে 35 কে দিলে 5, আর 5 এ 100 গুণ করলে হচ্ছে 500। তাহলে আমার টোটাল পরীক্ষার্থী সংখ্যা কত আসলো? 500 আসলো। আশা করি বুঝতে পারছেন। চলুন এর পরের অঙ্কটাতে আমরা যাই। 9 নম্বর অঙ্কটা 17 সালের। একটি কাজ ক ও খ 10 দিনে, খ ও গ 15 দিনে এবং ক ও গ 12 দিনে করতে পারে। ক, খ, গ একত্রে এই কাজটি কত দিনে করতে পারবে? এটা যদি মানে আপনারা মানে সিস্টেমটা না বুঝেন অঙ্কটা অনেক কঠিন, আর সিস্টেমটা বুঝলে অঙ্কটা অনেক সহজ। দেখেন, যদি 3 জন আসে তখন কি করবেন? তাহলে এই ক্ষেত্রে প্রথমে লিখবেন হচ্ছে ক প্লাস খ 10 দিনে করতে পারে, 1 বা সম্পূর্ণ অংশ, 1 অংশ বা সম্পূর্ণ অংশ। হুম, তাই না? 10 দিনে করতে পারে। তাহলে ক খ, ক খ একদিনে কতটুকু করতে পারে? 10 ভাগের 1 অংশ। ঠিক আছে কিনা? তাহলে এটা এক নং সমীকরণ দেন। একইভাবে এখন লিখে দিবেন যে একইভাবে খ প্লাস গ একদিনে করতে পারে। দেখেন, খ প্লাস গ 15 দিনে করতে পারে সম্পূর্ণ কাজটি, তাহলে একদিনে করতে পারবে কত? 15 ভাগের 1 অংশ। এটাকে 2 নং সমীকরণ দেন। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে ছিল খ, ক এবং গ পুরা কাজটা করতে পারে হচ্ছে কি এই 12 দিনে। তাহলে একদিনে করতে পারবে 12 ভাগের 1 অংশ। একদিনে করতে পারবে 12 ভাগের 1 অংশ। এটাকে দেন 3 নং সমীকরণ। দেখেন তার মানে কি দাঁড়ালো? ক প্লাস খ ইকুয়াল টু হচ্ছে এই 10 ভাগের 1, আর খ প্লাস গ ইকুয়াল টু হচ্ছে 15 ভাগের 1, আর ক প্লাস গ ইকুয়াল টু হচ্ছে 12 ভাগের 1। তিনটা সমীকরণ যোগ করেন। তিনটা সমীকরণ যোগ করলে কি আসে দেখেন তো। প্রথমটা ছিল ক খ, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে খ প্লাস গ, তৃতীয়টা হচ্ছে খ প্লাস গ। এখন এখানে যোগ করেন। প্রথমটা হচ্ছে 10 ভাগের 1, তারপর হচ্ছে 15 ভাগের 1, তারপর হচ্ছে 12 ভাগের 1। তিনটা সমীকরণ যোগ করলাম। হ্যাঁ, এটা লিখে দিবেন, তিনটা সমীকরণ যোগটা লিখে দিবেন আপনারা। এখন দেখেন এখানে প্রতিটা আইটেম দুইটা করে আছে, ক দুইটা, খ দুইটা, গ দুইটা। তার মানে আমরা 2 কমন নিলে লিখতে পারি ক, খ, গ। আর এখানে দেখেন এই তিনটা লসাগু কত? তিনটা লসাগু হচ্ছে 60 না? তিনটা লসাগু 60। হ্যাঁ, তাহলে আমরা এখানে 60 লিখেন। 60 হইলে এই যদি 10 দিয়ে 60 কে দেই তাহলে 6 থাকে, 15 দিয়ে দিলে 4 থাকে, তারপরে 12 দিয়ে দিলে থাকে 5 থাকে। তার মানে দেখেন এই 6 আর 4 এ কত? 10, 10 আর 5 এ কত? 15। তার মানে উপরে 15 নিচে 60। তার মানে আলটিমেট এখানে কত আসতেছে? 15 আর নিচে আসতেছে 60। কাটাকাটি করলে কত থাকে? 4 ভাগের 1। কাটাকাটি করলে 4 ভাগের 1 থাকে। এখন দেখেন তাহলে এতটুকু আমরা উপরে নিয়ে যেতে হবে, এখানে ধরতেছে না। তাহলে এই 2 দিয়ে আমরা ওখানে দুইটাকে যদি ইয়া করে দেই, তাহলে দেখেন তো ক প্লাস খ প্লাস গ। আচ্ছা, এটা হচ্ছে কি ক খ গ একদিনে করে 8 ভাগের 1 অংশ। তাহলে একদিনে যদি 8 ভাগের 1 অংশ করে সম্পূর্ণ কাজটি করতে কতদিন লাগবে? এটাও আপনারা লিখবেন। এমসিকিউ আসলে জাস্ট 8 হয়ে যেত এখন, কিন্তু যদি রিটেনে আসে তাহলে লিখবেন যে এত অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ বা 1 অংশ করবে জাস্ট হচ্ছে এত দিনে, তার মানে 8 দিনে। এটি হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছেন। পজ দিয়ে ভিডিওগুলো দেখবেন, প্রতিটা ভিডিও। তো চলুন এই আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক, যেটা 10 নম্বর পাটিগণিত, সেটা আমরা আলোচনা করব।
একটি টেবিল x% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 36% লাভে বিক্রি করলে তার চেয়ে 18 টাকা বেশি পাওয়া যায়, টেবিলের ক্রয় মূল্য কত? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে টেবিলের ক্রয় মূল্য 100x। আমরা চাইলে যে কোনো মূল্য ধরতে পারি, 100 ধরতে পারি, x ধরতে পারি, 2 মানে 100 মানে 10 ধরতে পারি, কিন্তু যেটা হচ্ছে যেহেতু x% বলে দিছে, যদি x% এর 1% থাকতো আর 36 এর জায়গায় যদি মানে শুধু 3 থাকতো তাহলে 100 ধরলেই হয়ে যেত। কিন্তু এখন যেহেতু পার্সেন্টে এক্স দেওয়া আছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ক্রয় মূল্যের মধ্যে এক্সটা ধরবো। মনে করি ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100x টাকা। আচ্ছা, তাহলে 100x এর x% যেহেতু বলছে কি x% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়, তাহলে x% ক্ষতিতে বিক্রি মূল্য কত দেখি? x% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে দেখেন 100x এর x% হচ্ছে x, তাহলে x% ক্ষতিতে বিক্রি মূল্য হবে 100x মাইনাস x, তাহলে থাকতেছে হচ্ছে 99x। আবার 36%, তারপর হচ্ছে 36% লাভে বিক্রি মূল্য, তাহলে এই 36 100x এর 36% হচ্ছে 36, তাহলে হচ্ছে কি 100x মাইনাস 36 প্লাস 36, তার মানে হচ্ছে 103x টাকা। সব জায়গায় টাকা দিয়ে দেন, টাকা। আচ্ছা, এখন দেখেন তো ক্ষতিতে বিক্রি মূল্য হচ্ছে 99x আর লাভে বিক্রি মূল্য হচ্ছে 103x, তাহলে বিক্রি মূল্যের পার্থক্য কত বা বিক্রি মূল্য বেশি কত? তাহলে বিক্রি মূল্য বেশি লিখবেন, বিক্রয় মূল্য বেশি এত x টাকা, তাই না? এখন লিখবেন যখন বিক্রয় মূল্য 4x টাকা বেশি হয় তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। জাস্ট তুলনা করলে আনসার চলে আসবে। লিখবেন বিক্রয় মূল্য 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে এখানে 4x বাই 100, ওই যে 100x, এটা 100x ছিল শুরুতে, হ্যাঁ। তাহলে বিক্রয় মূল্য 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য 100x টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 4x ভাগের 100x টাকা। এখন লিখবেন যে বিক্রয় মূল্য কত টাকা বেশি দেওয়া আছে? 18 টাকা। বিক্রয় মূল্য 18 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? জাস্ট এখানে আপনারা 18টা উপরে জাস্ট গুণ দিয়ে দিবেন, 18টা গুণ দিয়ে দিবেন। এখন দেখেন এই x x টা কাটা, তো এটাতে এটাতে ভাগ দিলে আলটিমেট এখানে আসতেছে 25, 25 আর 18 গুণ করলে আসবে হচ্ছে আপনার 450 টাকা, 450 টাকা। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। তো প্রতিটা ভিডিও এসআই এর একদম 10 সাল থেকে 19 সাল পর্যন্ত প্রায় 6 বছরের পাটিগণিতের সমাধান আমার চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।